আচ্ছা, স্ক্রিনটা শেয়ার আছে তো? হ্যাঁ দাদা। ওকে। নেক্সট আমরা যে চ্যাপ্টারটা দেখব সেটা হচ্ছে অ্যাকচুয়ালি ইমিউনিটি, মানে আমাদের বডিতে ইমিউনিটির মেন যে ইম্পর্টেন্স সেটা কোথায়। এই চ্যাপ্টারটা সেই জিনিসটাকে ডিল করে যে আমাদের বডিতে যে প্রতিনিয়ত কোনো না কোনো ভাইরাস বা ব্যাকটেরিয়া বা প্রোটোজোয়া এন্টার করে। ভাইরাস তো প্রতিনিয়তই এন্টার করে, সেগুলো আমাদের বডিতে মানে সবসময় তো ডিজিজ হয় না, মানে সবসময় আমাদের ফ্লু হচ্ছে বা সর্দি কাশি এগুলো হচ্ছে, তো এরকম তো হয় না, কখনো কখনো হয় বাট নট অলওয়েজ। তো সেগুলো কেন হয় না, তার কারণ আমাদের বডির যে ইমিউনিটি বা ইমিউন সেলস তারা এই যে ফরেন ইনভেডার্স বা ইনফেকশাস ডিজিজ কজিং যে এজেন্টসগুলো সেগুলোকে টেক কেয়ার করে। এবার কিছু এমন ইনফেকশাস ডিজিজ কজিং এজেন্টস আছে যারা যদি আমাদের বডিতে এন্টার করে এবং তাদের মানে ইনফেকশনের পাওয়ারটা এত বেশি যে আমাদের বডি কিন্তু মানে তাদের এগেনস্টে ফাইট করতে পারে না এবং আমাদের বডিতে বিভিন্ন রকম কমপ্লিকেশনস দেখা দেয়। যেমন ধর, যদি কারোর ডেঙ্গু হয় বা টাইফয়েড হয় তাহলে অনেক ক্ষেত্রেই কিন্তু মেডিকেল ইন্টারভেনশনের দরকার হয়, মানে শুধু বডি ইমিউনিটি কিন্তু ব্যাপারগুলোকে টেক কেয়ার করতে পারে না। বা অনেক সময় যখন কারোর ডায়রিয়া হয় সেটা কিন্তু খুব সিভিয়ার হয়ে যায়, মানে শুধু বডি ইমিউনিটি তাকে মানে ট্যাকেল করতে পারে না। ঠিক আছে, তো বেসিক্যালি এই চ্যাপ্টারটা এটাই শো করবে যে কি করে বিভিন্ন রকমের ইনফেকশাস ডিজিজ কজিং এজেন্টসরা আমাদের বডিতে এন্টার করে এবং তাদের এগেনস্টে মানে আমাদের বডি কী স্টেপস নেয়। ঠিক আছে, তো এখানে প্রায় প্রত্যেকটা ডিজিজের ক্ষেত্রেই মানে কিছু না কিছু ডিটেলস পাবি, যেমন ভাইরাল ইনফেকশন, ব্যাকটেরিয়াল ইনফেকশন, প্রোটোজোয়া, ডিফারেন্ট প্যারাসাইটিক ওয়ার্মস তাদের যে ডিজিজ এবং কিছু এমার্জিং ডিজিজ। এমার্জিং ডিজিজের মধ্যে বেসিক্যালি ইবোলা, জিকা ভাইরাস এই ধরনের ডিজিজগুলোর কথা বলা হয়েছে। এখন তো করোনাও অ্যাজ অ্যান এমার্জিং ডিজিজ, বাট যেহেতু বইটা মানে অনেক একটু পুরনো এডিশন তাই জন্য করোনার ব্যাপারে নিশ্চয়ই থাকবে না, বাট আদারওয়াইজ ইবোলা, জিকা ভাইরাস এগুলোর ব্যাপারে আছে। ঠিক আছে, তো এবার একটা একটা করে দেখা যাক। আমি আজকে মেনলি ভাইরাল অ্যান্ড ব্যাকটেরিয়াল ইনফেকশনের ব্যাপারটা বলবো, একসঙ্গে সব বললে গুলিয়ে যাবে। পরের দিন প্রোটোজোয়া আর হেলমেন্থিক ইনফেকশনের কথাটা বলবো। ঠিক আছে, এবার এই ক্ষেত্রে খুব মানে এই চ্যাপ্টারটা থেকে যে প্রচুর কিছু মনে রাখতে হবে, খুব যে এই যে ধরনের যে ধর এই লিডিং ইনফেকশাস ডিজিজ কিলার্স, এই যে ডেটা, এইসব এই ধরনের কোনো মানে ইনফরমেশন মনে রাখার কোনো দরকার নেই। শুধু যেমন ধর ভাইরাল ইনফেকশনে ভাইরাস কীভাবে হোস্ট মানে হোস্টের মধ্যে ঢোকে এবং হোস্ট ডিফেন্স তার এগেনস্টে কী কী স্টেপ নেয়, এই জিনিসগুলো মনে রাখলেই চলবে। ঠিক আছে, তো ভাইরাল ইনফেকশন মানে খুবই কমন ইনফেকশন। ঠিক আছে, প্রচুর টাইপের ভাইরাস আছে এবং হিউম্যান এভলিউশনের সাথে সাথে ভাইরাসেরও এভলিউশন হয় এবং হিউম্যান মানে ভাইরাসের এগেনস্টে কিছু স্টেপ নেয়। ভাইরাস আবার নিজের মধ্যে মিউটেশন এনে সেটাকে ওভারকাম করার চেষ্টা করে। তো এই চোর পুলিশের লড়াইটা সবসময় চলতে থাকে এবং যেহেতু ভাইরাস খুব কুইক মিউটেশন করতে পারে, তো তাই জন্য ভাইরাল ইনফেকশন কিন্তু খুব কমন অ্যান্ড খুব ওয়াইড স্প্রেড। ঠিক আছে, তো ভাইরাসের ক্ষেত্রে কি 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 স্টেপ নেয় আমাদের বডি। তো ভাইরাসের ক্ষেত্রে প্রাইমারিলি যে ইমিউন সিস্টেমটা কাজ করে আমাদের বডি সেটা হচ্ছে ইনেট ইমিউন সিস্টেম। ঠিক আছে, বা ইনেট ইমিউন রেসপন্স। কারণ ভাইরাসের ক্ষেত্রে ওরকম সাইটোটক্সিক টি কিলার সেল তো কোনো কাজ করতে পারবে না,
মানে ডাইরেক্টলি কাজ করতে পারবে না যতক্ষণ না সেই ভাইরাসটা মানে কোনো একটা হোস্ট সেলের মধ্যে ঢুকছে, ঠিক আছে? তো ভাইরাসের ক্ষেত্রে যে ধরনের মানে প্রিভেন্টিভ মেজার্সগুলো নেওয়া হয় সেগুলো মোস্টলি নেওয়া হয় হচ্ছে ভাইরাসটা যখন নিজের লাইফ সাইকেলটা স্টার্ট করে হোস্ট সেলের মধ্যে, তখন গিয়ে কিন্তু ভাইরাসটাকে প্রিভেন্ট করার চেষ্টা করা হয়। তাহলে ভাইরাস যদি বডি সেলের বাইরে ঘুরে বেড়ায় তাহলে না তো ওটা কোনো থ্রেট বডির জন্য, না ওটার এগেনস্টে কোনো আমাদের ইমিউন ডিফেন্স মেকানিজম অ্যাকচুয়ালি আছে, ঠিক আছে? অ্যান্টিবডি আছে, কিছু সময় অ্যান্টিবডি মানে সার্কুলেটিং যে ভাইরাল পার্টিকেল সেগুলোকে ডিটেক্ট করে বাইন্ড করে সেগুলোকে অপশনাইজ করে বা অ্যাগ্লুটিনেশন করে ইনহিবিট করতে পারে, বাট সেটা অতটা মেজর স্টেপ নয়। মেজর স্টেপ হচ্ছে যখন ভাইরাসটা হোস্ট সেলে গিয়ে রেপ্লিকেট করা শুরু করে, তখন মেজর স্টেপগুলো নেওয়া হয়। তো প্রথমত যেটা হচ্ছে সেটা হচ্ছে যে এই টাইপ 1 ইন্টারফেরন INF আলফা অ্যান্ড INF বিটা, এটা কিন্তু ভালোভাবে মাথায় রাখবি। ভাইরাসের এগেনস্টে খুব মানে এফেক্টিভ একটা মানে মেজার, সেটা হচ্ছে টাইপ 1 ইন্টারফেরন IFN আলফা অ্যান্ড IFN বিটা। এরা বেসিক্যালি কী করে, ভাইরাসের এই যে মানে এরা ইনডিউসড হয় হচ্ছে ভাইরাল ডাবল স্ট্যান্ডার্ড যে RNA, ভাইরাল লাইফ সাইকেলের সময় যে ডাবল স্ট্যান্ডার্ড RNA প্রডিউসড হয় সেটা থ্রু দিয়ে ইনডিউসড হয়, ঠিক আছে? এবং এরা বেসিক্যালি কী করে, যখন এই ভাইরাল সাইকেলটা চলছে সেই সময় বেসিক্যালি ভাইরাল যে রেপ্লিকেশনটা হয় সেটাকে ইনহিবিট করে। কী করে ইনহিবিট করে আমি বলছি। আর আরেকটা হচ্ছে অ্যাক্টিভেশন অফ ন্যাচারাল কিলার সেলস, ঠিক আছে? ন্যাচারাল কিলার সেল আমরা জানি যে, বা এই ক্ষেত্রে সাইটোটক্সিক টি সেলও কিছুটা রোল প্লে করে, যে সেলটা ভাইরাস দিয়ে ইনফেক্টেড হয়েছে সেই হোস্ট সেলটাকে বেসিক্যালি ওরা ডেস্ট্রয় করে, আইদার ন্যাচারাল কিলার সেল অর সাইটোটক্স মানে ইনেট ইমিউনিটির ক্ষেত্রে বললে ন্যাচারাল কিলার সেল, আর যদি মানে অ্যাডাপটিভ ইমিউনিটির ক্ষেত্রে বলি তাহলে সাইটোটক্সিক টি কিলার মানে সাইটোটক্সিক টি সেলস বা টি কিলার সেলস। ওরা কী করে, হোস্ট সেলটাকে কিল করে দেয়। হোস্ট সেল কিল করে দিলে ভাইরাসটা আর রেপ্লিকেট করতে পারে না, ঠিক আছে? এইভাবে ভাইরাসকে আটকানো যায়। আচ্ছা, অলরেডি NK সেলস এবং সাইটোটক্সিক টি সেলসের ক্ষেত্রে আমরা ডিটেলে আগেই দেখেছি, তাই জন্য এখন যেটা দেখব সেটা হচ্ছে IFN আলফা অ্যান্ড বিটা কীভাবে ভাইরাল রেপ্লিকেশনকে আটকায়। এবার IFN আলফা অ্যান্ড বিটা কাজ করে হচ্ছে জ্যাকস্ট্যাট পাথওয়ে থ্রু দিয়ে, ঠিক আছে? এই জ্যাকস্ট্যাট পাথওয়ে থ্রু দিয়ে অনেক রকমের ইন্টারফেরন বা ইন্টারলিউকিনস মানে সাইটোকাইন্স বেসিক্যালি এরা কাজ করে, ঠিক আছে? জ্যাকস্ট্যাট পাথওয়েটা ইজ মোস্টলি ডেডিকেটেড টু সাইটোকাইন্স। তো এটা একটু মাথায় রাখবে, অনেক সময় কোশ্চেন দেয় যে IFN আলফা বা বিটা কোন পাথওয়ে থ্রু দিয়ে কাজ করে। ওকে, এই টেবিলটা আমরা আসবো, আগে একটু ডিটেলটা দেখে নিই এখান থেকে। সেটা হচ্ছে, এবার দেখ এই মানে এত ডিটেল যদি না মনে রাখতে পারিস অতটা অসুবিধা নেই, বাট দু একটা ছোটো ছোটো জিনিস বলে দিচ্ছি, সেগুলো একটু মাথায় রাখিস অ্যাটলিস্ট। তো যখন IFN আলফা বিটা মানে এই রিসেপ্টরের সঙ্গে বাইন্ড করলে কী হয়, ও জ্যাকস্ট্যাট পাথওয়েকে অ্যাক্টিভেট করে, যেটা আলটিমেটলি কী করে এই 25A সিনথেটেসকে অ্যাক্টিভেট করে। ওটা কী করে, ATP থেকে 25A প্রডিউস করে, যেটা RNase L কে অ্যাক্টিভেট করে বেসিক্যালি। এই RNase L কী করে, যে এই যে ভাইরাল যে RNAটা তৈরি হচ্ছিল সেটাকে ডিগ্রেড করে দেয়, ঠিক আছে? ডিগ্রেড করে দিলে প্রোটিন সিনথেসিস হয় না, মানে ভাইরাল পার্টিকেল সিনথেসিস হয় না। আর একটা আর্মসে কী করে, আর একটা ওয়েতে যে প্রোটিন কাইনেস APKR যেটা, সেটাকে বেসিক্যালি অ্যাক্টিভেট করে, এবং সেটার জন্য এই ATP and dsRNA লাগে। dsRNAটা আসে হচ্ছে ভাইরাল মানে রেপ্লিকেশনের সময় যে dsRNAটা তৈরি হয় সেটা দিয়ে। এই PKRটা কী করে, ELF2 কে অ্যাক্টিভেট মানে ফসফোরেট করে।
ফসফোরিলেট করলে কি হয়, ELF2 নন ফাংশনাল হয়ে যায়, এই সরি ELF বল EIF2টা নন ফাংশনাল হয়ে যায়। EIF তোরা জানিস যে ট্রান্সলেশনের সময় দরকার হয় ইনিশিয়েশন ফ্যাক্টর হিসেবে। তো যখন এই EIF2কে ইনহিবিট করে দেওয়া হয় তখনও কিন্তু সেটা প্রোটিন সিনথেসিস ইনহিবিশনের মানে রোল প্লে করে, ঠিক আছে। তো আইদার থ্রু ডিগ্রেডিং দ্য mRNA অর থ্রু ইনহিবিটিং দ্য মানে কিক স্টার্টার অফ ট্রান্সলেশন EIF2, এই দুটো ওয়ে থ্রু দিয়ে ভাইরাল প্রোটিন সিনথেসিসকে ইনহিবিট করে টাইপ 1 ইন্টারফেরন, ঠিক আছে। ভাইরাল প্রোটিন সিনথেসিস ইনহিবিট হলে বেসিক্যালি ভাইরাল মানে যে রেপ্লিকেশন সেটা বন্ধ হয়ে যাবে, ঠিক আছে। মানে এফেক্টিভ ভাইরাল পার্টিকেলস আর তৈরি হবে না হোস্ট সেলের মধ্যে। আর একটা যেটা বলেছিলাম, হিউমোরাল ইমিউনিটিও এখানে কিছুটা রোল প্লে করে, সেটা হচ্ছে থ্রু অ্যান্টিবডি। এবার অ্যান্টিবডি কি করে, অ্যান্টিবডি বেসিক্যালি ভাইরাল মানে ভাইরাস যে এপিটোপগুলো সেখানে বাইন্ড করে বেসিক্যালি ওটাকে অপশনাইজ করতে পারে বা জাস্ট ডাইরেক্টলি ইনঅ্যাক্টিভেট করতে পারে। মানে যেহেতু এপিটোপে বাইন্ড করে নেয় সেই জন্য ভাইরাল পার্টিকেলটা হয়তো দেখা যাচ্ছে যে হোস্ট সেলে আর বাইন্ড করতে পারছে না, তো সেই হিসেবেও একটা ইনহিবিশন হয়। আর একটা হচ্ছে কমপ্লিমেন্ট অ্যাক্টিভেশনের থ্রু দিয়েও, মানে সেগুলো কিন্তু এনভেলপড ভাইরাস হতে হয়, যেগুলো এনভেলপড ভাইরাস মানে যার মানে ভাইরাল পার্টিকেলটার চারিদিকে একটা মানে লিপিড লেয়ার থাকে, সেই ক্ষেত্রে কি হয় মানে কমপ্লিমেন্ট অ্যাক্টিভেশনও পসিবল হয়। এবং কমপ্লিমেন্ট অ্যাক্টিভেশন হলে যেরকম নর্মাল সেল লাইসিস সেরকম ভাইরাস মানে এনভেলপড ভাইরাসেরও লাইসিস হয়, ঠিক আছে। এইভাবে ভাইরাসকে বেসিক্যালি আমাদের বডি ইমিউন সিস্টেম ইনহিবিট করে, ঠিক আছে। এবার এই টেবিলটা একটু দেখিয়ে দিই, এই টেবিলটা মানে কুইকলি মনে রাখার জন্য খুব দরকারি। আচ্ছা, এবার হচ্ছে ভাইরাসের এগেনস্টে কী কী স্টেপ। আগে আমি সেল মেডিয়েটেডটা বলছি। সেল মেডিয়েটেডে হচ্ছে যে এই IFN সিক্রেশন, ঠিক আছে, ডাইরেক্ট অ্যান্টিভাইরাল অ্যাক্টিভিটি যেটা বললাম, সাইটোটক্সিক টি লিম্ফোসাইটস অ্যান্ড ন্যাচারাল কিলার সেলস, এরা কী করে, এরা বেসিক্যালি ভাইরাস ইনফেক্টেড যে হোস্ট সেলস বা সেলফ সেলস সেগুলোকে কিল করে। আর হিউমোরাল ইমিউনিটির ক্ষেত্রে বেসিক্যালি অ্যান্টিবডি, এবার অ্যান্টিবডির যেটা বললাম যে অপশনাইজ করতে পারে, অ্যাগ্লুটিনেট করতে পারে বা ডাইরেক্টলি ব্লক করতে পারে ভাইরাস টু হোস্ট সেল অ্যাটাচমেন্ট, বা কমপ্লিমেন্ট অ্যাক্টিভেশন করে লাইজ করতে পারে, ঠিক আছে। আচ্ছা, এবার সেল মেডিয়েটেড ইমিউনিটি এই জিনিসগুলো তোরা আগেও পড়েছে, সেটা জাস্ট একটা কুইক রিক্যাপ হবে যে সেল মেডিয়েটেড ইমিউনিটি কিন্তু মানে যেরকম যেটা তোর IFN যেটা করে মানে ইন্টারফেরন যেটা করে, যে ভাইরাস পার্টিকেল ফর্মেশনটাকে ডাইরেক্টলি ব্লক করে বা ভাইরাল mRNA ডিগ্রেড করতে হেল্প করে। যদি ডাইরেক্ট সেল মেডিয়েটেড কিলিং বা ইমিউনিটির কথা বলি, এরা কিন্তু সেটা করে না, এরা জাস্ট যে হোস্ট সেলের মধ্যে ভাইরাসটা রেপ্লিকেট করছে সেটাকে কিল করে ভাইরাস রেপ্লিকেশনটাকে আটকায়। এবং এক্ষেত্রে অবভিয়াসলি দুটো সেলই পার্টিসিপেট করে, CD4+ মানে টি হেল্পার সেলস অ্যান্ড সাইটোটক্সিক টি সেলস। তো টি হেল্পার সেল কী করে, তো জানিস যে টি হেল্পার সেল যখনই ডিটেক্ট করে যে একটা হোস্ট সেল ভাইরাস দিয়ে ইনফেক্টেড হয়েছে, তখন টি হেল্পার সেল বেসিক্যালি বিভিন্ন রকমের সাইটোকাইন সিক্রেট করে, যেগুলো সাইটোটক্সিক টি সেলস, ন্যাচারাল কিলার সেলস অ্যান্ড কিছু মানে কি টু সাম এক্সটেন্ট ম্যাক্রোফাজকে অ্যাক্টিভেট করে, ঠিক আছে। অ্যাক্টিভেট করলে ওরা বেসিক্যালি দেন ফার্দার অ্যাকচুয়াল যে সাইটোটক্সিক এফেক্টটা মানে সেল মেডিয়েটেড যে সাইটোটক্সিক এফেক্ট সেগুলো মানে কি বলবো সেগুলো মানে ডিপ্লয় করে, সেগুলোতে পার্টিসিপেট করে। আচ্ছা, এই গেল হচ্ছে ইমিউন সিস্টেম কীভাবে ভাইরাসের সঙ্গে ফাইট করে, ঠিক আছে। এবার যেহেতু বললাম যে ভাইরাসও মানে আমাদের হিউম্যানের সঙ্গে সঙ্গে বা ম্যামিলিয়ান
যে এভলিউশন সেটার সঙ্গে সঙ্গে ইভলভ করছে, তাই জন্য কিছু কিছু ভাইরাসও কিন্তু এই হোস্ট ডিফেন্স মেকানিজমকে এড়িয়ে চলার জন্য বা ইভেড করার জন্য কিছু কিছু মেকানিজম ডেভেলপ করেছে। ঠিক আছে, তো সেগুলো মানে এখানে অনেক কটা এক্সাম্পল আছে, কয়েকটা একটু মনে রাখিস, অনেক সময় এখান থেকে কোশ্চেন দেয়, সেগুলো আমি বলে দিচ্ছি, বাট তোদেরকে কিন্তু এই জিনিসগুলো একটু বাড়িতে বারবার করে দেখতে হবে, নাহলে কিন্তু ভুলে যাবি। এবং এখান থেকে অনেক সময় কোশ্চেন দেয়। একটা আমি টেবিলও বানিয়ে দেবো এটার পরে, অ্যাকচুয়ালি আছে এখানে একটা টেবিল, ওখান থেকেও দেখতে পারিস। প্রথমে হচ্ছে হেপাটাইটিস সি ভাইরাস। ঠিক আছে, হেপাটাইটিস সি ভাইরাস কী করে? হেপাটাইটিস সি ভাইরাস এই যে ইন্টারফেরন যেটা, তার যে অ্যান্টিভাইরাল অ্যাক্টিভিটি যেটা আমি এক্ষুনি বললাম, সেটাকে ওভারকাম করার মেকানিজম ডেভেলপ করে নিয়েছে। ঠিক আছে, কী করেছে না করেছে অত আমি ডিটেলে যাচ্ছি না, শুধু এইটুকু মনে রাখ যে ইন্টারফেরনের অ্যান্টিভাইরাল অ্যাক্টিভিটি হেপাটাইটিস সি ভাইরাসের এগেনস্টে অতটা কাজ করে না। ঠিক আছে, হারপিক সিমপ্লেক্স ভাইরাস কী করে? এইচএসভি, ও কী করে? ও এই যে হোস্ট সেল যেটা মানে ভাইরাসের মধ্যে, হোস্ট সেলের মধ্যে যখন ভাইরাস রেপ্লিকেট করে, তখন হোস্ট সেল তো ক্লাস 1 এমএসসি থ্রু দিয়ে ভাইরাল পার্টিকেল বা ভাইরাল অ্যান্টিজেনকে ডিসপ্লে করে। এই হারপিস সিমপ্লেক্স ভাইরাস কী করে? হোস্ট সেলের যে এমএসসি এক্সপ্রেশনটা উইথ অ্যান্টিজেন, ওটাকে ইনহিবিট করে। বেসিক্যালি ও ট্যাপ প্রোটিনটাকে মানে ইনঅ্যাক্টিভেট করে। ঠিক আছে, ওর অ্যাক্টিভিটিটাকে ইনহিবিট করে। ট্যাপ প্রোটিনকে ইনহিবিট করলে বেসিক্যালি যে এন্ডোপ্লাজমিক রেটিকুলামের মধ্যে যে অ্যান্টিজেন ফ্র্যাগমেন্টসগুলো এন্টার করে মানে এমএসসির সঙ্গে বাইন্ড করে, সেটা আর হয় না। ঠিক আছে, তো এটা একটু মনে রাখবি যে এইচএসভি ক্লাস 1 এমএসসির এক্সপ্রেশনটাকে ইনহিবিট করে সেল সারফেসে। তো তাই জন্য বেসিক্যালি ইমিউন সেলসরা জানতেই পারে না যে কোনো একটা সেলের মধ্যে এইচএসভি আছে। এরকম আরও দুটো ভাইরাস আছে, যারা হচ্ছে অ্যাডেনো ভাইরাস অ্যান্ড সাইটোমেগালো ভাইরাস। এরাও কিন্তু ক্লাস 1 এমএসসির এক্সপ্রেশনটাকে ইনহিবিট করতে পারে। ঠিক আছে, আচ্ছা, কিছু ভাইরাস যেমন ভ্যাকসিনিয়া ভাইরাস, হারপিস সিমপ্লেক্স ভাইরাস, এরা কি করে? কমপ্লিমেন্ট মেডিয়েটেড যে লাইসিস হয় সেটাকে ইনহিবিট করে। এবার ইনহিবিট করে কি করে? ডিফারেন্ট মানে কমপ্লিমেন্ট প্রোটিনসকে ইনহিবিট করে। মানে হারপিস সিমপ্লেক্স ভাইরাস যেমন C3bকে ইনহিবিট করে, ভ্যাকসিনিয়া C4bকে ইনহিবিট করে। এতটা ডিটেলে মনে রাখতে না পারলেও চলবে, শুধু এইটুকু মনে রাখবি ভ্যাকসিনিয়ার হারপিস সিমপ্লেক্স কমপ্লিমেন্ট মেডিয়েটেড লাইসিসটাকে ইনহিবিট করে। ঠিক আছে, ইনফ্লুয়েঞ্জাটা আমি পরে একটু ডিটেলেই বলবো, কারণ ইনফ্লুয়েঞ্জাটা একটা স্পেশাল কেস, মানে যেখানে অ্যান্টিজেনিক ভেরিয়েশন এত বেশি হয় যে ওর এগেনস্টে হোস্ট ডিফেন্স ও ভ্যাকসিন ডেভেলপ করা পসিবলই হয় না। আচ্ছা, এবার এইচআইভিও খুব স্পেশাল কেস। এইচআইভি কী করে? এইচআইভি বেসিক্যালি আমাদের বডির যে ইমিউন সেলস তাকেই ডিস্ট্রয় করে দেয়। বেসিক্যালি ও টি হেল্পার সেলকে বেসিক্যালি অ্যাটাক করে, মানে টি হেল্পার সেলের মধ্যে গিয়েই ও নিজের রেপ্লিকেশন মানে ভাইরাল রেপ্লিকেশনটাকে মানে স্টার্ট করে। মানে যে সেলগুলো বেসিক্যালি ইমিউন সিস্টেমের মানে যে সেল অ্যাকচুয়ালি ইমিউন রেসপন্সটাকে জেনারেট করবে, ও সেই সেলটাকেই ডিস্ট্রয় করে দেয়। ঠিক আছে, মানে খুবই এফেক্টিভ মেকানিজম। তো যেহেতু ওই সেলটাকেও ডিস্ট্রয় করে দেয়, তাই জন্য এইচআইভির এগেনস্টে ইমিউন রেসপন্সই জেনারেট করতে পারে না। এবং তাই জন্য এইডস হলে বা এইচআইভি ইনফেকশন হলে মানে যার হয় সে খুব সিভিয়ারলি ইমিউনো কম্প্রোমাইজড হয়ে যায়। ঠিক আছে, এবং এইচআইভির ক্ষেত্রেও খুব তাড়াতাড়ি মিউটেশন জেনারেটেড হয়, তাই জন্য এইচআইভির এগেনস্টেও বডি
মানে ইমিউন রেসপন্স জেনারেট করতে পারে না। আর কিছু ভাইরাসেস আছে যারা কিনা জেনারেল ইমিউন সাপ্রেশন করে, মানে এইচআইভিও জেনারেল ইমিউন সাপ্রেশন করে। আরও কিছু ভাইরাস যেমন প্যারামিক্সো ভাইরাস, এপস্টিন বার ভাইরাস, সাইটোমেগালো ভাইরাস, এরাও এইচআইভির মতোই এরা ডাইরেক্টলি ইমিউন সেলসকে অ্যাটাক করে বেসিক্যালি জেনারেল ইমিউন সাপ্রেশন করে। ঠিক আছে, তো ইনফ্লুয়েঞ্জাটা এবার আমরা দেখব। ইনফ্লুয়েঞ্জাটা খুব পিকুলিয়ার একটা কেস, কারণ ইনফ্লুয়েঞ্জার দুটো বেসিক্যালি সারফেস গ্লাইকোপ্রোটিন আছে, একটাকে বলে হিমোগ্লুটিনিন, একটাকে বলে নিউরামিনিডেজ। ঠিক আছে, এবার এই হিমোগ্লুটিনিন অ্যান্ড এই নিউরামিনিডেজ, এইচ আর এন যে দুটো অ্যান্টিজেন মানে সেল সারফেস প্রোটিন, এদের খুব তাড়াতাড়ি মিউটেশন হয়, মানে এবং খুব র্যাপিড মিউটেশন হয়। এবং তাই জন্য একটা ইনফ্লুয়েঞ্জা আউটব্রেকে যদি ধর H5N1 হয়, আর একটা হয়তো অন্য কিছু হবে, H3N2 হবে। ঠিক আছে, মানে এই 1, 2, 3 এই যে নাম্বারগুলো দেয়, এগুলো এক একটা অ্যান্টিজেনিক ভ্যারিয়েন্টস বোঝানো হয়। ঠিক আছে, তো এই এইচ আর এন এর বিভিন্ন রকম কম্বিনেশনস জেনারেট হতে পারে। ওকে, তো ডিপেন্ডিং অন ডিফারেন্ট কম্বিনেশনস, প্রত্যেকটা ভাইরাসের কিন্তু সারফেস প্রপার্টি একটু একটু করে আলাদা হয়। তাই জন্য একবার ধর কারোর বডিতে যদি ইনফ্লুয়েঞ্জা অ্যাটাক হয়, সে যে অ্যান্টিবডি বা মেমোরিটা জেনারেট করবে তার এগেনস্টে, সেটা কিন্তু পরের বারে কোনো কাজে নাই লাগতে পারে, কারণ পরের বার হয়তো একটা নতুন স্ট্রেন অ্যাটাক করলো। বা এই কারণে ভ্যাকসিনও ডেভেলপ করা সম্ভব হয় না ইনফ্লুয়েঞ্জার ক্ষেত্রে, কারণ একটা স্ট্রেনের এগেনস্টে ভ্যাকসিন ডেভেলপ করতে করতে দেখা যায় যে আরেকটা স্ট্রেনের আউটব্রেক হয়ে গেল, বাস সেই স্ট্রেনটা থাকলো না, অন্য আরেকটা স্ট্রেন চলে এলো। ঠিক আছে, এবার এটার মানে আলাদা করে বলার কারণ হচ্ছে এখানে দুটো কনসেপ্ট আছে যেটার উপরে কোশ্চেন দেয় অনেক সময়, সেটা একটু জেনে নেয়। সেটা হচ্ছে যে একটাকে বলে মানে ডিপেন্ডিং অন কিভাবে এই মিউটেশনটা মানে অ্যাকিউমুলেট করছে বা জেনারেটেড হচ্ছে ইনফ্লুয়েঞ্জা ভাইরাসের ক্ষেত্রে, মানে ওই দুটো স্পেসিফিক অ্যান্টিজেনের ক্ষেত্রে হিমোগ্লুটিনিন আর নিউরামিনিডেজ, দুটো টার্ম ইউজ করা হয়। একটাকে বলে অ্যান্টিজেনিক ড্রিফট, একটাকে বলে অ্যান্টিজেনিক শিফট। অ্যান্টিজেনিক ড্রিফট হচ্ছে খুব ছোট ছোট মিউটেশন, মানে স্পন্টেনিয়াস পয়েন্ট মিউটেশন হতে থাকে, সেগুলো আস্তে আস্তে জমা হতে থাকে। ঠিক আছে, গ্র্যাজুয়ালি দে অ্যাকিউমুলেট, বাট এগুলো মাইনার চেঞ্জেস হতে থাকে, সেটাকে বলে অ্যান্টিজেনিক ড্রিফট। আর এই যে সাডেন নিউ স্ট্রেনের যে আউটব্রেক হয়, সেটা মেনলি হয় হচ্ছে অ্যান্টিজেনিক শিফটের জন্য। অ্যান্টিজেনিক শিফট মানে হচ্ছে খুব সাডেন একটা বড় রকমের চেঞ্জ হয়ে যাওয়া। ঠিক আছে, একদম একটা নিউ সাবটাইপ মানে বা নিউ স্ট্রেন জেনারেট হওয়া। ঠিক আছে, যেমন এখানে ধর বলছে 1947-এ ধর H0N1 ছিল, তারপরে হঠাৎ করে একটা H1N1 এলো, তারপরে হঠাৎ করে H2N2 এলো। এইগুলো হচ্ছে এক একটা অ্যান্টিজেনিক শিফট। ঠিক আছে, যে খুব বড় মাপের একটা চেঞ্জ চলে এলো এবং পুরো সারফেস প্রপার্টি চেঞ্জ হয়ে গেল। তো অনেক সময় কোশ্চেনে দেয় যে হোয়াট ইজ অ্যান্টিজেনিক ড্রিফট, হোয়াট ইজ অ্যান্টিজেনিক শিফট। বাকি এই সব ডিটেলস মনে জানার কোনো দরকার নেই। ওকে, এই হচ্ছে ব্যাকটেরিয়া মানে ভাইরাস ইনফেকশনের এগেনস্টে কী করে হোস্ট সেল মানে কি ইমিউন রেসপন্সেস এলিসিট করে, এবং ভাইরাস কী করে সেই ইমিউন রেসপন্সগুলোকে ইভেড করে। ঠিক আছে, আচ্ছা, এবার হচ্ছে ব্যাকটেরিয়াল ইনফেকশন। এবার ব্যাকটেরিয়াল ইনফেকশন অনেক ধরনের হতে পারে, এবং বিভিন্ন ব্যাকটেরিয়াল ইনফেকশনের এগেনস্টে বিভিন্নভাবে ইমিউন সিস্টেম
তাদেরকে ট্যাকেল করে। এবার ব্যাকটেরিয়া মানে এন্টার করার রুট অনুযায়ীও অনেক সময় ডিপেন্ড করে যে কীরকম ইমিউন রেসপন্স তার এগেনস্টে জেনারেট করবে। ওকে, এবার ব্যাকটেরিয়ার অনেক ন্যাচারাল রুট আছে যেগুলো অলওয়েজ ওপেন থাকে, যেমন রেসপিরেটরি ট্র্যাক্ট, গ্যাস্ট্রোইন্টেস্টিনাল ট্র্যাক্ট, গ্যাস্ট্রো ইউরিনারি ট্র্যাক্ট, এগুলো অলওয়েজ ওপেন, মানে তুই অলওয়েজ মানে ব্রিথ করছিস, ঠিক আছে? তো তোর লাংস বা আপার রেসপিরেটরি ট্র্যাক্ট, লোয়ার রেসপিরেটরি ট্র্যাক্ট, এগুলোর মধ্যে সবসময় এয়ার থেকে ব্যাকটেরিয়া মানে এন্টার করছে, ঠিক আছে? বা তুই রেগুলার বেসিসে যে খাবার খাচ্ছিস সেই খাবারের সঙ্গে প্রতিনিয়তই কিছু না কিছু ব্যাকটেরিয়া হয়তো চলে আসছে গ্যাস্ট্রোইন্টেস্টিনাল ট্র্যাক্টের মধ্যে। এবার তারা সেই মানে যে রিজনগুলোতে ঢুকছে সেখান থেকে ব্লাড স্ট্রিমে আসতেই পারে, ঠিক আছে? তো এই ডিপেন্ডিং অন কি ব্যাকটেরিয়া বা ডিপেন্ডিং অন কোথা মানে কোন জায়গা দিয়ে এন্টার করছে তার এগেনস্টে, এবং তার উপর ডিপেন্ড করে সেই ব্যাকটেরিয়াটা কতটা এফেক্টিভ হবে, অ্যাজ ওয়েল অ্যাজ তার এগেনস্টে আমাদের বডি ইমিউন রেসপন্স কতটা এফেক্টিভ হবে। যেমন মানে মানে এমটিবি বা মাইক্রোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস, তো সেই যে ব্যাকটেরিয়াটা মানে যেটার জন্য টিবি হয় আমাদের, সেই ব্যাকটেরিয়াটা কিন্তু আমাদের যে লাংসের যে ম্যাক্রোফাজ তার মধ্যেই কিন্তু রিসাইড করে, ঠিক আছে? ওটা বেসিক্যালি ওটা হচ্ছে ইন্টারসেলুলার ব্যাকটেরিয়া। তো লাংসের যে ম্যাক্রোফাজ তার মধ্যে রিসাইড করে, তো তাই জন্য মাইক্রোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস যদি এয়ার দিয়ে ঢোকে, ওকে, এবং লাংসের ম্যাক্রোফাজ যদি তাকে আপটেক করে, তাহলেই কিন্তু সে খুব এফেক্টিভ একটা কি বলবো ডিজিজ ক্রিয়েট করতে পারবে। আদারওয়াইজ সে কিন্তু অতটা এফেক্টিভ হবে না অন্য রুট দিয়ে ঢুকলে, ঠিক আছে? এবার ব্যাকটেরিয়া কিভাবে আমাদের বডিতে মানে এই ডিজিজগুলো ক্রিয়েট করে তার অনেক রকমের ওয়ে আছে। ভাইরাসের যেমন হোস্ট সেলের যে মেশিনারি সেটাকে আপটেক করে নেয় বলে ডিজিজটা হয়, ব্যাকটেরিয়ার ক্ষেত্রে আরও কিছু আছে। ব্যাকটেরিয়া ইন্টারসেলুলার ব্যাকটেরিয়া অনেক সময় হোস্ট সেলের মেশিনারিকে আপটেক করে বটে, কিন্তু ব্যাকটেরিয়ার আরও যে দুটো ওয়ে আছে সেটা হচ্ছে টক্সিন মেডিয়েটেড ডিজিজ ক্রিয়েশন। এবার একটাকে বলে এন্ডোটক্সিন, একটাকে বলে এক্সোটক্সিন। এক্সোটক্সিন হচ্ছে বেসিক্যালি যে টক্সিনগুলো মানে ব্যাকটেরিয়া বা যে টক্সিন বেসিক্যালি ব্যাকটেরিয়ার কাছে তো টক্সিন, আমাদের কাছে টক্সিন, মানে যে প্রোডাক্টসগুলো ব্যাকটেরিয়া সিক্রিট করে, ঠিক আছে? লাইভ কন্ডিশনে ব্যাকটেরিয়া যে প্রোডাক্টসগুলো সিক্রিট করে এবং সেই প্রোডাক্টসগুলো যদি আমাদের কাছে টক্সিন হিসেবে দাঁড়ায়, সেগুলো হচ্ছে এক্সোটক্সিন। আর এন্ডোটক্সিন হচ্ছে ব্যাকটেরিয়ার নিজের সেল ওয়ালের পার্ট, ঠিক আছে? সেটা হচ্ছে এন্ডোটক্সিন। যেমন লাইপোপলিস্যাকারাইড কিন্তু ব্যাকটেরিয়ার এমনিতে সিক্রেট করে না, ব্যাকটেরিয়ার সেল ওয়ালের পার্ট ওটা। যখন তো এই এন্ডোটক্সিন কখন টক্সিন হয়? তখনই হয় যখন ধর ব্যাকটেরিয়াটা লাইজড হয়ে যাচ্ছে এবং ব্যাকটেরিয়ার যে মানে সেল ওয়ালের যে পার্টটা সেটা মানে ব্লাড স্ট্রিমে বা টিস্যু স্পেসে ছড়িয়ে পড়ছে, তখন গিয়ে সেটা কিন্তু অ্যাজ এ এন্ডোটক্সিন কাজ করতে পারে। মানে অনেক সময় দেখা যায় তাই জন্য যে ধর কোনো একটা ব্যাকটেরিয়াল ইনফেকশন হয়েছে এবং মানে সেটা হয়তো গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া, তার এগেনস্টে তুই অ্যান্টিবায়োটিক নিলি, অ্যান্টিবায়োটিক নেওয়ার পরে দেখা গেল যে ডিজিজটা হয়তো আরও বেড়ে গেল, হয়তো মানে সিস্টেমিক শক হয়ে গেল। তার কারণ হচ্ছে যখন গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়াটা কিল্ড হচ্ছে এবং তার যে এলপিএসটা মানে সেল ওয়ালের যে লাইপোপলিস্যাকারাইড সেটা ব্লাড স্ট্রিমে ছড়িয়ে পড়ছে, এবং যেহেতু অনেক ব্যাকটেরিয়া কিল্ড হচ্ছে তো প্রচুর পরিমাণে এলপিএস ব্লাড স্ট্রিমে চলে আসছে এবং সেটা কিন্তু মানে অনেক সময় সিস্টেমিক শক ক্রিয়েট করে, ঠিক আছে? তো ব্যাকটেরিয়ার এই এক্সোটক্সিন এন্ড এন্ডোটক্সিনের থ্রু দিয়ে কিন্তু আমাদের বডিতে ডিজিজ ক্রিয়েট করার একটা খুব মানে এফেক্টিভ একটা মেকানিজম আছে। এবং
বডির ইমিউন সিস্টেম তাই জন্য কি করে, মানে এই এন্ডোটক্সিন এন্ড এক্সোটক্সিন গুলোকে টেক কেয়ার করার চেষ্টা করে সবসময়। ওকে, এক মিনিট। তো ব্যাকটেরিয়ার ক্ষেত্রে বেস্ট ডিফেন্স হচ্ছে অ্যান্টিবডি, ঠিক আছে, অ্যান্টিবডি অ্যান্ড কমপ্লিমেন্ট মেডিয়েটেড লাইসিস, ঠিক আছে। ব্যাকটেরিয়ার ক্ষেত্রে সাইটোটক্সিক মানে সাইটোটক্সিক কিলার সেল বা এনকে সেলস কেন অতটা এফেক্টিভ নয়, কারণ হচ্ছে মানে সাইটোটক্সিক টি সেলস বা এনকে সেলস মেজরলি হোস্ট সেলকে কিল করতেই মানে ওরা বেশি ভালো পারে, ঠিক আছে। তো ইন্ট্রাসেলুলার প্যাথোজেন হলে ওরা খুব ভালো সেগুলোকে ডিল করতে পারে, কিন্তু এক্সট্রা সেলুলার প্যাথোজেন যদি হয় তাহলে কিন্তু ওরা অতটা ভালো রোল প্লে করে না। সেই ক্ষেত্রে রোল প্লে করে হচ্ছে মেজরলি অ্যান্টিবডি। অ্যান্টিবডি কী করে, ব্যাকটেরিয়ার যে সারফেস অ্যান্টিজেন সেখানে বাইন্ড করে সেটাকে প্রথমত তো অপশনাইজ করলে সেটার ফ্যাগোসাইটোসিসের চান্স বেড়ে যায়। তো সেটা একটা ওয়ে যে ফ্যাগোসাইটোসিসের থ্রু দিয়ে সেটা ক্লিয়ার হয়ে যাচ্ছে, মানে ম্যাক্রোফাজ বা অন্য কোনো ফ্যাগোসাইটোটিক সেল সেটাকে ফ্যাগোসাইটোসিস করে নিতে পারে। বা আরও কী হয় যে এই অ্যান্টিবডি কমপ্লিমেন্ট মেডিয়েটেড সেল লাইসিস হতে পারে, যেটা গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়ার ক্ষেত্রেই মোস্টলি হয়, কারণ যেহেতু তার সেল ওয়ালটা অতটা মানে মোটা নয়, ঠিক আছে। তো তাই জন্য গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়ার ক্ষেত্রে অ্যান্টিবডি অ্যান্ড কমপ্লিমেন্ট অ্যাক্টিভেশন মেডিয়েটেড সেল লাইসিস হয়, ঠিক আছে। আরও একটা হয় যেটা হচ্ছে এই ব্যাকটেরিয়াল ইনফেকশন যখন হয় তখন মানে অ্যানাফাইলোটক্সিনস জেনারেটেড হয়, যেগুলো কমপ্লিমেন্টেড স্প্লিট প্রোডাক্ট এটা আগেও বলেছি, C3A, C4A, C5A, মানে যেগুলো ছোট ক্লিপ প্রোডাক্ট। সেগুলো কি করে, সেগুলো মাস্ট সেলের ডিগ্রানুলেশন করে, যেটা বেসিক্যালি মানে যে রিজিয়নে ব্যাকটেরিয়াল ইনফেকশন হয়েছে সেখানে ভ্যাসোডাইলেশনে হেল্প করে, এবং ভ্যাসোডাইলেশন হলে বিভিন্ন রকমের লিম্ফোসাইট, নিউট্রোফিলস, ম্যাক্রোফাজ এগুলো ব্লাড থেকে টিস্যু স্পেসে ঢুকতে হেল্প করে এদেরকে, ঠিক আছে। এবার ম্যাক্রোফাজ, নিউট্রোফিল এরা কি করে, এরা বেসিক্যালি ফ্যাগোসাইটোসিস যেরকম করে সেরকম বিভিন্ন রকমের মানে সেল লাইটিক এনজাইমস বা বিভিন্ন রস এগুলোকেও সিক্রেট করে। ওরা এই লাইটিক এনজাইমস বা রিঅ্যাক্টিভ অক্সিজেন স্পিসিস এরা কি করে, এরাও ব্যাকটেরিয়াকে কিল করতে হেল্প করে, ঠিক আছে। আর যেটা আগেই বলেছিলাম, যদি ইন্ট্রাসেলুলার মানে ব্যাকটেরিয়া হয় তার এগেনস্টে কিন্তু এই এনকে সেলস পার্টিসিপেট করতে পারে, ঠিক আছে। কারণ ইন্ট্রাসেলুলার হলে সে কিন্তু মানে হোস্ট সেলের মধ্যেই বেঁচে থাকতে পারবে, মানে হোস্ট সেলের মধ্যে থাকাটা তার জন্য খুব জরুরি। তাই জন্য এনকে সেলস বা সাইটোটক্সিক টি সেলস হোস্ট সেলটাকে কিল করে দিলে ইন্ট্রাসেলুলার ব্যাকটেরিয়া সার্ভাইভালের চান্সটাও কিন্তু খুব কমে যায়, ঠিক আছে। এবার অনেক সময় ইন্ট্রাসেলুলার ব্যাকটেরিয়া যদি মানে কি বলবো কিছুটা পারসিস্ট করে তাহলে ডিলেট টাইপ হাইপার সেন্সিটিভিটিও জেনারেট করে, যেখানে অনেক বেশি পরিমাণে ন্যাচারাল কিলার সেল, ম্যাক্রোফাজ, সাইটোটক্সিক টি সেলস এরা একসাথে অ্যাকুমুলেট করে এবং চেষ্টা করে যে ইন্ট্রাসেলুলার যে ব্যাকটেরিয়া সেটাকে ক্লিয়ার আউট করার, কিন্তু অনেক সময় দেখা যায় যে ক্লিয়ার আউট হয় না, এবং তখন সেটা হোস্ট টিস্যুর জন্য মানে সেটা ড্যামেজিং হয়, কারণ কন্টিনিউয়াসলি বিভিন্ন রকমের লাইটিক এনজাইমস বা ROS এগুলো সিক্রেটেড হতে থাকে, যেগুলো ক্ষতি করে, মানে তখন হোস্ট টিস্যুর ক্ষতি করে, ঠিক আছে। এবার এই ক্ষেত্রে মানে ব্যাকটেরিয়ার ক্ষেত্রেও মানে টি হেল্পার সেলের একটা রোল আছে, যেটা হচ্ছে বেসিক্যালি টি হেল্পার সেল যখন মানে রেকগনাইজ করে থ্রু এবং এটা MSC থ্রু দিয়ে যখন ব্যাকটেরিয়াল অ্যান্টিজেনকে ডিটেক্ট করে তখন ও
আইএফএন সিক্রেট করে, যেটা ম্যাক্রোফাজকে অ্যাক্টিভেট করে, ম্যাক্রোফাজ প্যাথোজেন মানে ব্যাকটেরিয়া কিল করতে হেল্প করে, বা বি সেলকে অ্যাক্টিভেট করে, যেটা কিনা অ্যান্টিবডি সিক্রেট করে ইন্টার্ন, এবং অ্যান্টিবডি তো আগেই বললাম, শুরুতেই বলেছে অ্যান্টিবডি ব্যাকটেরিয়াকে মানে বিভিন্নভাবে মানে কি বলবো নিউট্রালাইজ করতে হেল্প করে। আচ্ছা, এবার ভাইরাসের মতো বিভিন্ন ব্যাকটেরিয়াও কিছু ইভেডিং মেকানিজম ডেভেলপ করেছে, ঠিক আছে? তো সেগুলো আমরা একটু দেখব। এবার কীরকম কীরকম ইভেডিং মেকানিজম, যেমন কিছু গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়ার ক্ষেত্রে কি হয়, এই পিলাইগুলো একটু মানে ইমপ্রুভড হয়, ঠিক আছে? যারা কি করে বিভিন্ন এই যে এন্ট্রি রুট বা রাউট যেটা মানে যেমন ধর ইন্টেস্টিনাল ট্র্যাক্ট বা গ্যাস্ট্রোইউরিনারি ট্র্যাক্ট, সেখানে বেটার অ্যাটাচমেন্টে হেল্প করে, ঠিক আছে? তার মিউকাস মেমব্রেন যেটা, সেখানে বেটার অ্যাটাচমেন্টে হেল্প করে, এবং বেটার অ্যাটাচমেন্ট হলে তাড়াতাড়ি সেগুলো হোস্টের মধ্যে এন্টার করতে পারে, ঠিক আছে? এবার যেমন পার্টোসিস যে ব্যাকটেরিয়াটা, বি পার্টোসিস, সে কি করে, সে কিছু অ্যাডিশন মলিকিউল সিক্রেট করে, যেটা ওকে আপার রেসপিরেটরি ট্র্যাক্টের যে সিলিয়ারি এপিথেলিয়াল আছে সেখানে অ্যাটাচ হতে হেল্প করে। এই অ্যাটাচমেন্টে হেল্প করলে ভাইরাল ইনফেক্টিভিটি কেন বেড়ে যায়, তার কারণ হচ্ছে যে অ্যান্টিবডিগুলো সিক্রেটেড হয়, ধর মানে গ্যাস্ট্রো ইন্টেস্টিনাল ট্র্যাক্টে সিক্রেটেড হয় বা রেসপিরেটরি ট্র্যাক্টে সিক্রেটেড হয়, তারা তো বেসিক্যালি ব্যাকটেরিয়াটাকে মানে ব্যাকটেরিয়ার ওপরে বাইন্ড করে ব্যাকটেরিয়াটাকে অপশনাইজ করে। তো যদি খুব তাড়াতাড়ি মানে ওই ট্র্যাক্টগুলোতে অ্যাটাচ করে যায় ব্যাকটেরিয়াগুলো, তার মানে লাইনিংয়ে অ্যাটাচ করে যায়, সেল লাইনিংয়ে, তাহলে খুব তাড়াতাড়ি কিন্তু ওরা হোস্টের মধ্যে ঢুকে পড়তে পারে, মানে হোস্ট বডিতে ঢুকে পড়তে পারে, এবং ওই অ্যান্টিবডি মেডিয়েটেড যে অপশনাইজেশন বা কিলিং সেগুলোকে মানে অ্যাভয়েড করতে পারে, ঠিক আছে? এবার যেমন আর কিছু ব্যাকটেরিয়া আছে, যেমন নিসেরিয়া গনারি বা এই নিসেরিয়া মেনিনজাইটিডিস, এরা কি করে, এরা একটা এনজাইম সিক্রেট করে, মানে একটা বেসিক্যালি একটা প্রোটিয়েজ সিক্রেট করে, যারা কি করে আইজিএ এর যে হিঞ্জ রিজন সেটাকে ক্লিভ করে। এবার আইজিএ তোরা জানিস যে আইজিএ মিউকোসাল এপিথেলিয়াল যে লেয়ার সেখানে সিক্রেটেড হয়, ঠিক আছে? এবং সেখানে সিক্রেটেড হয়ে বেসিক্যালি আইজিএ ব্যাকটেরিয়ার মিউকোসাল এপিথেলিয়াল সেলসের যে লেয়ার সেটার সঙ্গে অ্যাটাচমেন্টটাকে ইনহিবিট করে, ঠিক আছে? মানে ব্যাকটেরিয়ার এপিটপগুলোকে বাইন্ড করে নেয়, এবং তাই জন্য ব্যাকটেরিয়াটা মিউকোসাল এপিথেলিয়াল লেয়ারে বা সেলসের যে লেয়ার সেখানে অ্যাটাচ হতে পারে না। কিন্তু যেহেতু এই ব্যাকটেরিয়াগুলো কি করে আইজি এর যে হিঞ্জ রিজন সেটাকে ক্লিভ করে দেয়, তাই জন্য আইজিএটা বেসিক্যালি অতটা ফাংশনাল থাকে না, বা ওর হাফ লাইফটা খুব শর্টেন্ড হয়ে যায়। তো তাই জন্য সেইটা মানে থ্রু দ্যাট এই নিসেরিয়া গনারি বা নিসেরিয়া মেনিনজাইটিডিস, হিমোফিলাস ইনফ্লুয়েঞ্জা, এরা কি করে এদের ইনফেক্টিভিটিটাকে বাড়িয়ে দেয়, ঠিক আছে? এবং এই জিনিসটা খুব ভালো করে মনে রাখবে, এটার থেকে অনেক সময় কোশ্চেন দেয় এই আইজিএস ক্লিভিং সিক্রেটরি প্রোটিয়েজের থেকে, ঠিক আছে? কিছু কিছু যেমন এই স্ট্রেপ্টোকক্কাস নিউমোনি, এরা বেসিক্যালি কি করে, এদের চারিদিকে পলিস্যাকারাইড ক্যাপসুল থাকে যেগুলো কিনা ফ্যাগোসাইটোসিসকে ইনহিবিট করে, ঠিক আছে? তো যদি ফ্যাগোসাইটোসিসই না হয় তাহলে ব্যাকটেরিয়া ক্লিয়ারেন্সে ডিফিকাল্টি আছে, ঠিক আছে? এখানে একটা চার্ট দেওয়া আছে, এই মানে টেবিল দেওয়া আছে, টেবিলটাও তোরা দেখতে পারিস, ঠিক আছে? যেমন কমপ্লিমেন্ট মেডিয়েটেড লাইসিসকে মানে গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়ারা খুব ভালোভাবে অ্যাভয়েড করতে পারে, কারণ ওদের মোটা সেল ওয়াল থাকে, তো ওদের মানে কমপ্লিমেন্ট প্রোটিন অ্যাটাচমেন্ট ও পোর ফর্মেশন সেগুলো পসিবল হয় না।
ঠিক আছে। এবার এইগুলো তো আমি বললাম। এবার একটা জিনিস জাস্ট এখানে বলা আছে যে যেমন এটা তোরা মানে যখন ভ্যাকসিন পড়বি তখনও পাবি, তো আমি জাস্ট এখানে একটু ছোট করে বলে দিচ্ছি। যেমন বলেছে ডিপথেরিয়া ক্যান বি কন্ট্রোলড বাই ইমিউনাইজেশন উইথ ইনঅ্যাক্টিভ টক্সয়েড বা ইনঅ্যাক্টিভেটেড টক্সয়েড। টক্সয়েড জিনিসটা কি? টক্সয়েড জিনিসটা হচ্ছে মানে ডিপথেরিয়া টক্সিন সিক্রেট করে, যেটা ডিজিজটা অ্যাকচুয়ালি ক্রিয়েট করে। সেই টক্সিনটাকে ইনঅ্যাক্টিভ করা হয়, ইনঅ্যাক্টিভ করে বডিতে মানে হোস্ট বডিতে ইনজেক্ট করে হোস্ট বডিতে তার এগেনস্টে অ্যান্টিবডি ডেভেলপ করানো, মানে বেসিক্যালি ভ্যাকসিনাইজেশন করা। ঠিক আছে। তো তারপরে যদি ডিপথেরিয়া ঢোকে বডিতে, তো তার এগেনস্টে অলরেডি অ্যান্টিবডি ডেভেলপড হয়ে আছে, তো সেটা ডিপথেরিয়া মানে কর্নিব্যাকটেরিয়াম ডিপথেরি যে ব্যাকটেরিয়াটা সেটাকে ইনহিবিট করে দেয়। ঠিক আছে। তো এই টক্সয়েডের ব্যাপারটা এবং টক্সয়েডের এগেনস্টে যে মানে অ্যান্টিবডি জেনারেশন বা ইমিউনাইজেশন, সরি টক্সয়েডের এগেনস্টে না, টক্সয়েডের মাধ্যমে মানে থ্রু টক্সয়েড যে অ্যান্টিবডি জেনারেশন বা ইমিউনাইজেশন, সেটা মানে ভ্যাকসিনের চ্যাপ্টারে আরও ভালো করে পাবি, তখনই আমি বলবো জিনিসটা আরও ভালো করে। আচ্ছা আচ্ছা, এই মাইক্রোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিসের প্রাইমারি কন্ট্রোল বাই CD4 টি সেলস, এইটা একটা মানে একটু পিকুলিয়ার কেস, এটার জন্য একটু আলাদা করে বলেছে, আমি ছোট করে একটু বলে দিই। এবং এখান থেকে কী কী কমপ্লিকেশনস হতে পারে সেটার জন্যই এটাকে একটু আলাদা করে বলেছে। যেটা হচ্ছে যে মাইক্রোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস কি, যে ওটা হচ্ছে ইন্ট্রাসেলুলার প্যাথোজেন। ঠিক আছে। মানে লাং এর যে ম্যাক্রোফাজ তার মধ্যেই রিসাইড করে। ঠিক আছে। ম্যাক্রোফাজ মানে ব্যাকটেরিয়াকে এনগালফ করে বা ফ্যাগোসাইটোস করে তো ডিস্ট্রয় করে, এ মানে এই বিশেষ ব্যাকটেরিয়াটি ম্যাক্রোফাজের মধ্যে গিয়েই থাকতে পারে। ঠিক আছে। এর ক্ষমতা এতই বেশি যে এ ম্যাক্রোফাজের অ্যাকচুয়ালি এন্ডোলাইসোজোম যেটা, সেটার মধ্যেই ও সারভাইভ করে। ঠিক আছে। মানে অন্যান্য ব্যাকটেরিয়া যেগুলো এন্ডোলাইসোজোমের মধ্যে ডিগ্রেড হয়ে যায়, ও সেই এন্ডোলাইসোজোমের মধ্যেই আরও বেশি করে সারভাইভ করে। তো তাই জন্য মানে টিউবারকুলোসিস মানে মাইক্রোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিসকে মানে বডি মানে কন্ট্রোল করতে খুব হিমশিম খায়, মানে খুবই প্রবলেম হয়। তাই জন্য মেডিকেল ইন্টারভেনশনের খুব দরকার হয় এই ক্ষেত্রে। ঠিক আছে। তো যেটা প্রবলেম হয় সেটা হচ্ছে যে যদি খুব কম লেভেলে মাইক্রোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস ইনফেকশন হয়, তো সেটাকে অনেক সময় বডি ট্যাকেল করে নিতে পারে। কিন্তু মেইন যে প্রবলেমটা হয় সেটা হচ্ছে যেহেতু ম্যাক্রোফাজের মধ্যেই মাইক্রোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস রিসাইড করে, তো সেক্ষেত্রে কী হয়, মানে ম্যাক্রোফাজগুলো TH সেলকে অ্যাক্টিভেট করে, TH1 সেলকে। এই TH1 সেল দেখে যে ব্যাকটেরিয়া ইন্ট্রাসেলুলার ব্যাকটেরিয়া আছে। ঠিক আছে। ওরা কি করে, ওরা তখন আরও বেশি করে ম্যাক্রোফাজকে অ্যাট্রাক্ট করে। ঠিক আছে। ম্যাক্রোফাজকে অ্যাট্রাক্ট করে এবং আরও বেশি করে ম্যাক্রোফাজ সেখানে আসে। ম্যাক্রোফাজ এলে আরও বেশি করে সেই ম্যাক্রোফাজগুলো কি হয়, এই মাইক্রোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস এই ব্যাকটেরিয়াটা দিয়ে ইনফেক্টেড হয় এবং এই সাইকেলটা চলতে থাকে। ঠিক আছে। এবং দেখা যায় যে একটা সময় গিয়ে মানে লাংয়ের বিভিন্ন রিজিয়নে এরকম গোল করে টিস্যু মানে হার্ড টিস্যু ফর্মেশন হয়, মানে গ্র্যানুলোমাস লিশন ফর্মেশন বলে, এবং যেটাকে এই ক্ষেত্রে টিউবারকেল বলে। ঠিক আছে। মানে মানে লাংসের বিভিন্ন জায়গায় এরকম মানে টিউবারকেল ফর্মেশন হয়, যেখানে লার্জ নাম্বার অফ ম্যাক্রোফাজ অ্যান্ড কিছু কিছু TH1 সেলস থাকে। ঠিক আছে। এবং সেই ম্যাক্রোফাজগুলো কি করে, যেহেতু ও দেখছে যে মানে ও সেন্স করতে পারছে একটা ব্যাকটেরিয়া আছে, তাই জন্য ও কন্টিনিউয়াসলি মানে লাইটিক এনজাইমস সিক্রিট করতে থাকে, যেটা বেসিক্যালি কী করে লাংসের টিস্যুকে ড্যামেজ করে। ঠিক আছে।
এই জন্যই কিন্তু মাইকোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস ডিজিজটা এতটা ডেঞ্জারাস, কারণ মানে ব্যাকটেরিয়াটা যতটা না ক্ষতি করে লাংসের, তার থেকে বেশি আমাদের যে হোস্ট সেল, মানে আমাদের যে হোস্ট ম্যাক্রোফাজ, সেটা লাংসের বেশি ক্ষতি করে। ঠিক আছে, মানে ব্যাকটেরিয়াটাকে তো ক্লিয়ার করতে পারে না, কারণ ব্যাকটেরিয়াটা যেহেতু ম্যাক্রোফাজের নিজের মধ্যেই সার্ভাইভ করতে পারে, তাই জন্য ব্যাকটেরিয়াটা ক্লিয়ার আউট হয় না, বরং যেহেতু কন্টিনিউয়াসলি লাইটিক এনজাইম সিক্রেটেড হয়, ম্যাক্রোফাজ সিক্রেট করে, তাই জন্য লাংসের বিভিন্ন রিজিয়নে লাং টিস্যু ড্যামেজ হতে থাকে। এবং যখনই লাং টিস্যু ড্যামেজ হয় তখন কী হয়, সেখানে নর্মাল লাং টিস্যু কিন্তু সেটাকে ফিল আপ করতে পারে না, সেটা ফিল্ড আপ হয় ফাইব্রাস টিস্যু দিয়ে। তো যদি মানে এই টিবি পেশেন্টসদের কিওর না করা হয় ড্রাগ দিয়ে, তাহলে কি হয়, টিবি পেশেন্টসদের যে লাং সেটা ফাইব্রাস টিস্যুতে ভরে যায়। ঠিক আছে, এবং একটা সময় চলে আসে যে লাং যে টিস্যু বা অ্যালভিওলার যে টিস্যু, সেটার বেশিরভাগটাই ফাইব্রাস টিস্যু দিয়ে রিপ্লেসড হয়ে যায়, এবং তাই জন্য ব্রিদিং কম্প্রোমাইজড হয় এবং তার থেকে ডেথও হতে পারে। ঠিক আছে, তো তাই জন্যই টিবি ডিজিজটা এতটাই মানে পিকুলিয়ার এবং ডেঞ্জারাস, কারণ এই ক্ষেত্রে আমাদের হোস্ট ম্যাক্রোফাজি কিন্তু আমাদের মানে লাংসের বেশি ক্ষতি করে। ওকে, এবং এই ক্ষেত্রে TH1 এর কাজটা কি, TH1 এর কাজটা হচ্ছে মেনলি সাইটোকাইন মানে IFN সিক্রেট করা, এবং ইনিশিয়ালি ও কী করে, ইনিশিয়ালি IFN সিক্রেট করে ও মাইক্রোব্যাকটেরিয়ামকে কিল করার চেষ্টা করে বা গ্রোথটাকে ইনহিবিট করার চেষ্টা করে। বাট প্রবলেম যেটা হয় যে এই IFN কী করে, অনেক আরও বেশি করে ম্যাক্রোফাজকে অ্যাট্রাক্ট করে এবং অ্যাক্টিভেট করে, এবং যেহেতু বেশি ম্যাক্রোফাজ ওখানে ইনফিল্ট্রেট করে, তাই জন্য আরও বেশি করে ব্যাকটেরিয়াগুলো ম্যাক্রোফাজের মধ্যে ঢুকে সার্ভাইভ করতে পারে, এবং ভিসিয়াস সাইকেলটা চলে। এইটা হচ্ছে বেসিক্যালি টিবির পিকুলিয়ারিটি। ঠিক আছে, টিবিতে মানে এই মাইক্রোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিসের মানে টিবি থেকে যে কোশ্চেন্সগুলো আসে, সেটা হচ্ছে যে এই MTB যে ব্যাকটেরিয়াটা এ কোথায় রিসাইড করে, কার মধ্যে রিসাইড করে, বা এই টিউবারকেল জিনিসটা কি, বা এই ক্ষেত্রে TH1 এর রোলটা কি, এই জিনিসগুলো থেকে কিন্তু কোশ্চেন আসে। তো মাইক্রোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিসের ক্ষেত্রে এখনও অবধি অনলি ভ্যাকসিন যেটা, সেটা হচ্ছে BCG ভ্যাকসিন। ঠিক আছে, এই BCG ভ্যাকসিন কিছুটা হলেও মানে MTBর ইনফেকশন রেটটাকে কমাতে পেরেছে। ঠিক আছে, কিন্তু স্টিল যদি একবার মানে কারোর ক্ষেত্রে যদি মাইক্রোব্যাকটেরিয়াম ইনফেকশন হয়, তাহলে এবং যারা একটু মানে পুয়ার কন্ডিশনে থাকে, মানে ধর বাড়িতে আলো কম বা কন্ডিশনটা মানে বাড়ির পরিবেশটা একটু স্যাঁতস্যাঁতে, বা মাটির বাড়িতে যারা থাকে ধর, বা দেওয়ালগুলো একটু ভিজে ভিজে থাকে, সেই সব ক্ষেত্রে কিন্তু MTBর ইনফেকশন রেটটা অনেক বেশি থাকে। ঠিক আছে, তাই জন্য গ্রামের দিকে যারা খুব পুয়ার কন্ডিশনে থাকে, তাদের কিন্তু MTB মানে টিউবারকুলোসিস হওয়ার চান্স খুব বেশি থাকে। তাই জন্য শুনবি যে টিবি ইনফেকশন কিন্তু মানে গ্রামের দিকেই বেশি হয়। ঠিক আছে, শহরের দিকে কিন্তু টিবি ইনফেকশন অনেক কম হয়, মানে যারা একটু ভালো কন্ডিশনে থাকে তাদের কিন্তু টিবি ইনফেকশনের চান্স খুবই কম থাকে। ঠিক আছে, অ্যান্ড একবার যদি টিবি ইনফেকশন হয় এবং সেটা যদি কিছুটা প্রোগ্রেস করে যায়, তাহলে কিন্তু মেডিকেল ইন্টারভেনশন ছাড়া ওটাকে ট্রিট করা যায় না, মানে বডি ট্রিট করতে পারে না, মানে ঠিক করতে পারে না জিনিসটাকে। কম্বাইন্ড থেরাপি দরকার হয়, এবং কম্বাইন্ড থেরাপি দিয়ে মানে বেসিক্যালি এটাকে ট্রিট করা হয়। এবং যেহেতু টিবি একজনের হলে আরেকজনের হতে পারে, এটা মানে সংক্রমিত হতে পারে বা ট্রান্সমিটেড হতে পারে, তাই জন্য মানে টিবি পেশেন্টসদের গভর্নমেন্ট থেকেই কিন্তু মানে গভর্নমেন্ট হসপিটালস থেকে মানে ফ্রিতে বা খুব কম খরচে মানে ড্রাগ দেওয়া হয়।
এবং যেটা বলেছিলাম টিভির ক্ষেত্রে কম্বাইন্ড থেরাপি ইউজ করা, তো তার মধ্যে বিভিন্ন রকম ড্রাগ থাকে, আইসোনিজাইড, র্যাপামাইসিন, স্ট্রেপ্টোমাইসিন, এবং বিভিন্ন রকম কম্বিনেশনস ইউজ করে ডিপেন্ডিং অন মানে টিবি কতটা সিভিয়ার হয়েছে বা সেই হিসেবে ড্রাগগুলোকে দেওয়া হয়। ঠিক আছে, এই হচ্ছে ব্যাকটেরিয়াল ইনফেকশন এবং তাকে বডি কীভাবে ডিল করে এবং ব্যাকটেরিয়া কীভাবে বডির ইমিউন সিস্টেমকে ইভেড করতে পারে। এরপরে আছে প্রোটোজোয়ান ডিজিজ এবং হেলমিনথিক ইনফেকশন বা প্যারাসাইটিক ইনফেকশন, এইগুলো আমি পরের দিন ডিসকাস করব। তো এই ভাইরাস আর ব্যাকটেরিয়া থেকে কারোর কোনো কোশ্চেন আছে কিনা বল। কারোর কোনো ডাউট থাকলে আমাকে একটু বল। দাদা এসি কি টিভিকে ইনডিউস করতে পারে? এসি টিভিকে ইনডিউস করতে পারে কিনা সেরম কোনো ব্যাপার নেই। মানে এসি যেটা করে সেটা হচ্ছে বেসিক্যালি অনেকের ক্ষেত্রে যেটা হয় যে যারা মানে একটু ইমিউনোলজিক্যালি উইক তাদের ক্ষেত্রে ওই যে মানে এসির যে ঠান্ডা কন্ডিশনটা সেটা অন্যান্য কিছু ডিজিজকে ইনফ্লিক্ট করে, মানে আপার রেসপিরেটরি ট্র্যাক্টকে ইনফ্লিক্ট করে, যেমন নর্মাল স্নিজিং, কফিং এগুলোকে। এবং সেগুলো যখন হয় তখন মানে চান্সেস থাকে যে টিবি মানে কি বলবো টিবি ইনফেকশন বা যেহেতু মানে সেই সব ক্ষেত্রে মিউকাস সিক্রেশন বেড়ে যায়, তো তখন টিবির যে মানে লাং টিস্যুতে এন্টার করার যে চান্সেস সেটা অনেক সময় বেড়ে যায়। মানে সেইভাবে এসি তুই বলতে পারিস যে মানে টিবি ইনফেকশনে কি বলবো কিছুটা রোল প্লে করে। বাট আলাদা কিছু না। মানে যেটা বললাম যে বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে টিবি যেটা হয় সেটা গ্রামের দিকে হয়, যারা একটু ধর লো লাইট কন্ডিশনে থাকে বা হিউমিড কন্ডিশনে থাকে, মানে যাদের বাড়িতে মানে কন্ডিশনটা একটু হিউমিড, তাদের টিবির মানে চান্সেস অনেক বেশি থাকে রাদার দেন যারা মানে ধর শহরে থাকে বা মানে যারা ওয়েল লিট হাউসে থাকে বা কী বলবো মানে যাদের প্রপার স্যানিটেশন মেনটেন করে তাদের টিবির চান্সেস খুব কম থাকে। আচ্ছা, মানে বেসিক্যালি বেশিরভাগ ব্যাকটেরিয়াল ইনফেকশনই কিন্তু স্যানিটেশনের সঙ্গে খুব রিলেটেড, ইভেন প্রোটোজোয়ান ডিজিজও। মানে যত ভালো স্যানিটেশন মেনটেন করা যায় তত কিন্তু মানে এই ধরনের ডিজিজের চান্সেস কমে যায়। ঠিক আছে, আর কারোর কোনো প্রশ্ন? আচ্ছা, না থাকলে আমি এখানে একটা 5 মিনিটের ব্রেক নিচ্ছি, আমি তারপরে ডেভেলপমেন্টাল বায়োলজিটা স্টার্ট করব। আজকে আমি ড্রসোফিলা জেনেটিক্সটা পড়াবো, মানে ড্রসোফিলার অ্যাক্সিস ডেভেলপমেন্ট। তো সেক্ষেত্রে আমার মানে 5 মিনিটের আমি একটা ব্রেক নিচ্ছি, তারপরে আমি স্টার্ট করব। মিন হোয়াইল যদি তোদের কোনো কোশ্চেন থাকে ভেবে রাখ, আমি যখন আবার শুরু করবো তখন আমি অ্যান্সার করে দেবো।